উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আজকে বিজয় মাসের প্রথম দিন, নিশ্চয়ই আমাদের মনে আছে। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক, লেখক, অনেক প্রিয় মানুষ মাহবুব আজিজ। শুভ সকাল। শুভ সকাল আপনাকে। বিজয় মাসের প্রথম দিন, নিশ্চয়ই জাতি মনে রেখেছে। নিশ্চয়ই। সংবাদপত্রে প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, গণহত্যায় সূচিত হলো মুক্তির সংগ্রাম, বিজয়ের পথ এক। দৈনিক সমকাল, 1,10,000 কোটি টাকা পুনঃ তফসিল চান 20 ব্যবসায়ী, ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য। দৈনিক যুগান্তর, ফোনে আড়ি পেতে মাদক ব্যবসা, বহিঃশত্রু ও আওয়ামী লীগ জড়িত, বিডিআর হত্যাকাণ্ডে কমিশনের প্রতিবেদন। কালের কণ্ঠের শিরোনাম, হাসিনা সহ ভারতীয়রা জড়িত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশনের তদন্ত রিপোর্ট, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। দৈনিক ইত্তেফাক, খুলনায় দিনে দুপুরে আদালত এলাকায় 2 জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা, বিজয়ের মাস শুরু। বাংলাদেশ প্রতিদিন, হাসিনার গ্রিন সিগন্যালেই হত্যা, বিডিআর বিদ্রোহ, উপদেষ্টারা নির্বাচন করলে সরকার কি নিরপেক্ষ থাকবে? মানব জমিনের শিরোনাম, খুলনায় আদালত চত্বরে 2 জনকে গুলি ও কুপিয়ে হত্যা, খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। খবরের কাগজ, শেখ হাসিনা পুতুলকে 100 কোটি টাকা ঘুষ দেন ট্রান্সকপের সিমিন, জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন, বহিঃশক্তির সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে বিডিআর হত্যাকাণ্ডে। কালবেলা শিরোনাম, দায়িত্বের জ্ঞানে দুর্নীতির রুট। দৈনিক করতোয়া শিরোনাম, খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত 2। আমার দেশের শিরোনাম, ভারত, আওয়ামী লীগ, হাসিনা জড়িত, তাপস মূল সমন্বয়কারী, বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন পেশ। সময়ের আলো, আওয়ামী লীগ দলগতভাবে জড়িত, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। সংকুচিত হচ্ছে শ্রমবাজার, ইনকলাবের শিরোনাম। বাংলাবাজার পত্রিকার শিরোনাম, বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস, এক অনন্য মহিষী নারী বেগম খালেদা জিয়া। দৈনিক সংগ্রাম, বিডিআর হত্যাকাণ্ডে ভারত ও আওয়ামী লীগ জড়িত, মূল সমন্বয়কারী তাপস। রূপালী বাংলাদেশ, দখলে যায় যায় লেখের প্রাণ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। আপনি শিরোনাম শুনলেন, শুরুতেই বলছিলাম যে আজকে বিজয়ের মাসের প্রথম দিন, সেই ঐতিহাসিক দিন একটু শুনতে চাই আপনার কাছ থেকে। জি, এটা তো আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্ষণ। আসলে একটা দেশের অস্তিত্বের চেয়ে বড় আর কিছুই থাকতে পারে না, এবং মুক্তিযুদ্ধের যে আমাদের রক্তাক্ত উত্তরাধিকার আমরা বহন করছি, সেটা আমাদের আজকে 54 বছরে আমরা পড়লাম 1971-এর যেই বিজয়, আমাদের একটা দেশের আত্মপ্রকাশের একদম জন্মসূত। তো তার আগের যে ইতিহাসটি, কেন পাকিস্তান ভাঙলো, ভারত বিভক্ত হলো এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের উদ্ভব হলো 47-এ, তারপরে 23 বছরের যে আমাদের একটা সংগ্রাম এবং তারপরের ধারাবাহিকতা, আসলে এই জাতির অভ্যুদয় এবং বিকাশ এবং এই স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। আপনাদের পত্রিকায় একটি রিপোর্ট হয়েছে সমকালে, সেটা পড়লাম। ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, এবং এখানে বলা হচ্ছে যে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের ক্ষতি নিরূপণ করছে গণপূর্ত বিভাগ, মুক্তিযুদ্ধের ইতিহাস মোছা যায় না এবং এখানে কোনো কিছু আরোপ করা হবে না, ফারুকী আজম বলেছেন। জি, এটা আসলে 24-এর যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে অস্থিতিশীল পরিবেশে প্রথমেই আঘাত করা হয়, আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের ভাস্কর্য এবং স্মৃতিচিহ্নগুলোর উপরে। এটা কারা করেছে, কেন করেছে, এগুলো সরকারের দায়িত্ব, তাদেরই এটা প্রতিরোধ করা দরকার ছিল, এবং এই ব্যাপারে প্রতিবেদন ইত্যাদি নিশ্চয়ই আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে এটা কোনোভাবেই 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যয়ের সাথে যায় না।
এটা সাংঘর্ষিক, কারণ মুক্তিযুদ্ধের উপরেই দাঁড়িয়ে আছে বাংলাদেশের ভিত্তি, এবং বাংলাদেশের ইতিবাচকতার একটা অন্যতম চিহ্নই আসলে গণঅভ্যুত্থান, 24-এর গণঅভ্যুত্থান। কাজেই এটাকে মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক অবস্থায় দাঁড় করানোর যে যারা করার চেষ্টা করেছে, এটা একেবারেই অন্যায়, এবং এটা কোনোভাবেই 24-এর সাথে যায় না। কাজেই এটা 24-এর গণঅভ্যুত্থানের উপরে চাপিয়ে দিলে হবে না। এটা যারা করেছে একেবারেই অপশক্তি। কিন্তু আমাদের কাছে যেটা আমাদের খারাপ লেগেছে যে সরকার কেন প্রতিক্রিয়াহীন, বরাবর পূর্বাপর ছিল, এখনো আছে, এবং এই ক্ষত চিহ্নগুলো নিয়েই কিন্তু দাঁড়িয়ে আছে ভাস্কর্যগুলো। এগুলাকে ঠিক করা, এগুলাকে যথোচিতভাবে সম্মান দেওয়ার উদ্যোগ কিন্তু সরকার নেয়নি, এখন পর্যন্ত নেই। নিশ্চয়ই সময় নিশ্চয়ই নির্ধারণ করবে একটা সময়ে আবার, তো সেটার জায়গায় তো সেটার জন্য তো অপেক্ষায় আছে, এবং দেশবাসী একটা সুন্দর দেশের প্রত্যাশায় আছে। আসলে কিছু কিছু জায়গায় তো বিতর্কেরও কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধ সেরকম একটি জায়গা, এবং মুক্তিযুদ্ধ তো শেকড় এই দেশের, অবশ্যই শেকড়, জন্মসূত। একটা প্রসঙ্গ তুলে ধরতে চাই আপনার সামনে। নিশ্চয়ই আপনি আয়ুব বাচ্চুর কথা মনে পড়বে আজকে, ব্যান্ড সঙ্গীতের লিজেন্ড, এবং তিনি চ্যানেল আইতে বেঁচে থাকা অবস্থায় উনি তারকা কথন অনুষ্ঠানে একটা প্রস্তাব করেছিলেন, আমি ব্যান্ডের জন্য একটা দিন চাই। ফরিদুদ্দিন রেজা সাগর তার অফিস কক্ষে বসে অনুষ্ঠানটা দেখছিলেন, এবং কতটা আন্তরিক, তাৎক্ষণিকভাবে উনি বললেন, অনুষ্ঠান চলাকালে বললেন, বাচ্চুকে বলে দাও ব্যান্ডের জন্য একটা দিন হবে, এবং সেটা চ্যানেলেই পালন করবে প্রতি বছর ডিসেম্বরের প্রথম দিন। আজকে সেই দিন, এবং আজকে সেই ব্যান্ড ফেস্ট আজকে 12 বছরে পা দিল, এবং আগামী বছর ইনশাল্লাহ 12 বছর পূর্তি পালন করা হবে। 12 বছর 12টি ব্যান্ড কিন্তু আজকে গান গাইবে, সরাসরি চ্যানেলাই সম্প্রচার করবে। একটু জানতে চাই আপনার কাছে। এটা তো একটি খুবই শুভ উদ্যোগ, এবং চ্যানেল আইয়ের যে সঙ্গীত নিয়ে তো এটি একমাত্র নয়, আরো অনেকগুলো মিউজিক্যাল অ্যাওয়ার্ড, চ্যানেল আই সেরা কণ্ঠ, তারপরে খুদে গানরা, তারপরে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এখন কার্যক্রম চলছে, বোধহয় 25 বছরে বোধহয় না, অনেক মিউজিক অ্যাওয়ার্ড 20 পড়লো। মানে তার মানে গান নিয়ে, সঙ্গীত নিয়ে চ্যানেল আইয়ের যে দীর্ঘ, এবং এইটা বোধহয় বললে অত্যুক্তি হবে না যে এখন এই সময়ে বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে যারা দাপট দেখাচ্ছে বা মানে আলোচিত, তাদের সবাই অধিকাংশরাই চ্যানেলের বিভিন্ন রিয়েলিটি শো থেকে আসা। নিশ্চয়ই, এবং এই ব্যান্ড সঙ্গীত বাংলাদেশের যে তারুণ্যের সাথে ব্যান্ড সঙ্গীতের যে সম্পর্ক, এবং এটা জীবন উদযাপনের যে একটা অনন্য পরিসর, সেটাকে চ্যানেল আই এভাবে শনাক্ত করেছে, একটা পরিসর দিয়েছে, এবং 12 বছরে মানে ধারাবাহিকভাবে দাঁড়াচ্ছে এটা। এবং আয়ুব বাচ্চুর মতো একজন কিংবদন্তির নাম এটার সঙ্গে জড়িত আছে। আমরা প্রস্তাব করব যে ভবিষ্যতে এটা যদি আয়ুব বাচ্চু ব্যান্ড সঙ্গীত করা যায় কিনা, অথবা জাতীয় পর্যায়ে যদি এটা করা যায়, এটা আরো ভালো হয়। ভালো প্রস্তাব করেছেন, নিশ্চয়ই কর্তৃপক্ষ ভাববেন, সরকারও ভাববেন। একটু খালেদা জিয়ার প্রসঙ্গে আসি। গত কয়েকদিন ধরে তো আমরা খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছি, এবং আজকের পত্রিকার কারো কারো শিরোনাম এরকম, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, আবার কেউ কেউ শিরোনাম করেছে শারীরিক অবস্থার অপরিবর্তিত। যাই হোক, যেটাই হোক, বিদেশে নেওয়ার অপেক্ষা চলছে। কি আপনার কাছে খোঁজ? আসলে 79 বছর বয়স হয়েছে বেগম খালেদা জিয়ার, এবং উনি আসলে অনেকখানি অসুস্থ। সর্বশেষ 21শে নভেম্বর যখন তাকে সেনাকুঞ্জে দেখা গেল, ওনার কিন্তু শরীরে কিছুটা পানি এসেছে এরকম মনে হয়েছিল, বেশ অসুস্থ ছিলেন, এবং এটা বেশ হাস্যজনক ছিল। নিশ্চয়ই এটা তার ব্যক্তিত্বেরই একটা অংশ, এবং অত্যন্ত ব্যক্তিত্ববান, পরিমিত বোধ সম্পন্ন মানুষ তিনি। তো তার সুস্বাস্থ্য অবশ্যই আমরা কামনা করি, কিন্তু মানুষের জীবন, এবং এটার তো একটা স্বাভাবিক কিছু ক্রিয়া প্রতিক্রিয়া আছে। তার যে দীর্ঘ জেল জীবন 18 সাল থেকে, এটা তার শরীরের উপরে অত্যন্ত প্রভাব ফেলেছে, নেতিবাচক প্রভাব ফেলেছে। স্বাভাবিকভাবেই জেলে তো আর সেইভাবে চিকিৎসা ইত্যাদি সম্ভব হয় না। তো আমাদের প্রতিহিংসার রাজনীতির একটি খুব খারাপ চিহ্ন হয়ে থাকলো খালেদা জিয়ার মতো একজন নেত্রীর প্রতি এই আচরণ। পিলখানার তদন্ত রিপোর্ট বেরিয়েছে। পত্রিকার শিরোনাম প্রথম আলো, আওয়ামী লীগ দলগতভাবে জড়িত। সমকালের শিরোনাম, হত্যাকাণ্ডে সবুজ সংকেত দেন শেখ হাসিনা। কালের কণ্ঠের শিরোনাম, হাসিনা সহ ভারতীয়রা জড়িত। যুগান্তরের শিরোনাম, বহিঃশক্তি ও আওয়ামী লীগ জড়িত। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশের ইতিহাসের একটা কলঙ্কিত অধ্যায়, যেটা হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাড়া অন্য কোথাও
বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে 57 জন জেনারেল মারা গেছে কিনা। আপনি খালি চিন্তা করেন, আপনি যদি ভিজুয়ালি এখন ভাবেন, নর্দমা থেকে লাশ বেরিয়ে আসছে স্রোতের সাথে, কি বিভৎস। এবং এটা কোনো একটি দেশের একটা সেনাবাহিনীর প্রধান জেনারেল একই সঙ্গে 57 জন, এটা তো আসলে কল্পনাতীত একটা ব্যাপার। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা এটা নির্দেশ দিয়েছেন কিংবা তার দলের নেতারা জড়িত আছেন কিনা এগুলো তদন্ত হচ্ছে, গবেষণা হবে, ভবিষ্যতেও হবে, এটা বহুদিন এগুলো চলবে, নানান বিতর্ক থাকবে। তবে যিনি দায়িত্বে থাকেন তিনি এটা এড়াতে পারেন না। তার সেনাবাহিনী কেন নিষ্ক্রিয় ছিল, কেন ভিতরে গোলাগুলি হবে, বাইরে তারা কামান নিয়ে তালপাতার সেপাইয়ের মতো দাঁড়িয়ে থাকবে, এই জবাব অবশ্যই শেখ হাসিনাকেই দিতে হবে। কারণ আপনি কি করেছেন, ভিতরে বহিঃশত্রু কি করেছে না করেছে, এগুলো অনেক ধরনের গল্পগুজব থাকতে পারে, কিন্তু আপনি তো আপনার জেনারেলদের বাঁচানোর জন্য কোনো উদ্যোগ নেননি, এটা দৃশ্যমান। কেন নিলেন না? তাহলে একটি সেনাবাহিনীর অস্তিত্ব থাকবার প্রশ্ন কোথায়, যখন তার সহযোদ্ধারা ওখানে মারা যাচ্ছে? যে কারণে আমরা দেখেছি সেই আলোকচিত্র যে সহকর্মীর কফিন কাঁধে নিয়ে জেনারেলরা কাঁদছিলেন, কারণ তারা যুদ্ধ করতে পারেননি তার বন্ধুর জন্য। তো এই যে বিষয়গুলো, এগুলো খুবই তর্কের উদ্রেক করে, অনেক আমাদের সন্দেহ ঘনীভূত করে, এবং নিশ্চয়ই সেখানে দেশ বিদেশের অনেক ষড়যন্ত্র জড়িত ছিলই, নইলে একটি দেশের 57 জন জেনারেল একসাথে মারা যায় কি করে? এবং এটা তো একটা বাহিনীর মনোবলকে ভেঙে দেওয়ার ব্যাপার, ভেবে দেওয়ার। ওই যে আপনাকে বললাম যে এখনো সেই দৃশ্য মানে সেলুলারটার মতো ভাসে, যে একটার পর একটা লাশ নর্দমা থেকে বেশি, বাইরে দাঁড়ানো সেনাবাহিনী, এবং সেটা কিন্তু ওই নবাব সিরাজউদ্দৌলার ওই যুদ্ধের মতো যে আপনি গুলি করতে পারবেন না কারণ আপনার কামানের ভিতরে গুলি নাই। তবে এখানের মীর জাফর কারা ছিল? নির্বাচন সামনে, আমরা এখনো বিশ্বাস করছি নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই, যদিও নানা ধরনের ধোঁয়াশা এখনো কাটেনি। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা বলে, বিশেষ করে খুলনার দৃশ্যটাই যদি গতকালকার বলি, খুলনায় দিনে দুপুরে আদালত এলাকায় 2 জনকে গুলি করে হত্যা, এই উপসর্গ নিয়ে আমরা কতদূর যাব বা কতটুকু শঙ্কা কাটলো? ভাই, আপনি যেই প্রসঙ্গটা শুরুতে বললেন একটি শব্দ, বিশ্বাস করছি, তার মানে দেখুন, মানে ধর্মবিশ্বাসীদের মতো অবস্থা আমাদের হয়ে যাচ্ছে অলৌকিকতার মধ্যে। মানে নির্বাচনের সাথে অলৌকিকতাকে কেন জড়াতে হচ্ছে? কারণ পরিস্থিতি সেই দিকে নিয়ে যাচ্ছে। সরকারের যে ঢাক ঢাক গুড়গুড় নির্বাচন নিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, এখনো তফসিল হবে কিনা, যদিও সে গত পরশু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ডিসেম্বরের মাঝামাঝি আমরা তফসিল। বলতে হচ্ছে কেন মাঝামাঝি, প্রথম, কোন এত দড়ি টানাটানি কেন? মানে আপনারা কাজটি করুন না। এবং সবচেয়ে বড় কথা, এইভাবে যদি আদালত প্রাঙ্গণে 2 জনকে হত্যা করা হয়, এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে মানুষের মধ্যে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে? একটা নির্বাচন হবে 300 আসনে, সেখানে আপনি সিসিটিভির, আদালতে সিসিটিভি থাকে, সেখানে খুন খারাপি হচ্ছে। আপনি বাউলদের সর্বশেষ যে ঘটনাটা দেখুন, বাউলদেরকে যেভাবে পেটানো হলো, মারা হলো, পুলিশ নির্বিকার দাঁড়িয়ে থাকলো, নির্বাচনের দিন কি হবে? সরকারের কিছু জেস্চার, কিছু ভঙ্গিমা থেকে কিন্তু বোঝা যায় যে সে কতটা নিদৃঢ়। সরকার যদি না চায় সেটাও কিন্তু বোঝা যায়। এবং সরকারের হাতের চাইতে বড় হাত আর কি থাকতে পারে? কোনো কিছুই নেই। সেই জায়গাতে সরকারকে অবশ্যই অনতিবিলম্বে এখানে দৃঢ়তার সঙ্গে বলতে হবে যে এখানে কোনো সুযোগ নাই, নির্বাচনের কোনো বিকল্প থাকতে পারে না। এটা সকলের জন্যই তো সত্য। আচ্ছা বাবু, যে একটা জিনিস, আরেকটা বিষয় ব্যাপক আলোচিত হচ্ছে, আমি জানি না আপনার কাছে কি ধরনের তথ্য আছে, একটু বিনয়ের সাথে আসলে জানতে চাই, মানুষও জানতে চায়। মা অসুস্থতায় ভুগছেন, তারেক জিয়া দেশে ফিরবেন কি ফিরবেন না, এবং উনি একটা ক্লারিফিকেশনে দিয়েছেন এইটা তার নিজের একক সিদ্ধান্তে নয়। তাহলে মূল জায়গাটা কোথায়, মানে মূল ঘটনাটা কি মনে হয় আপনার কাছে? এটা আসলে আমাদের রাজনীতির যেই ধোঁয়াশাপূর্ণ যেই বিষয়গুলো, যে আমরা যেখানে সরকার বলছে উনি আসলেই এখনই সব ব্যবস্থা হয়ে যাবে, সরকার তো অনেক কিছুই বলছে, সেই অনেক কিছুর কথার সঙ্গে তো কাজের অনেক কিছুরই সম্পর্ক নাই। আপনি দেখুন যে সরকার বারবার বলছিল জুলাই সনদ সংস্কারের বিষয়গুলো, নোট অফ ডিসেন্স ছাড়া তারা গণভোটের দিকে চলে গেল। বিএনপি তখন বলল যে জাতির সাথে প্রতারণা। কাজেই এই যে সংস্কারের থেকে শুরু করে সব কিছুর মধ্যেই সরকার কিন্তু যেটা করতে চাচ্ছে সেটাই করছে। এখন সরকার আসলে কি চায় এবং সেই জায়গাগুলোতে
পরিষ্কার আমরা তো অনেক কিছুই জানি না। এবং তারেক রহমান যেটা বলেছেন সেটা কিন্তু তার অবস্থান থেকে যতখানি বলা সম্ভব ততখানি বলেছেন, এর চেয়ে পরিষ্কার করা তো আসলে সম্ভব না। কারণ এত বড় একটা রাজনৈতিক দলের নেতা, এবং আপনি দেখুন যে আমাদের উপমহাদেশে সবগুলোই বিরোধী দল বা প্রধান বিরোধী দলগুলো নির্বাচনের আগে, আপনি বেনজির ভুট্টোর দিকে তাকান, আপনি রাজীব গান্ধীর দিকে তাকান, প্রত্যেকেই কিন্তু ওই সময়ে নিহত হয়েছেন। কাজে এই সামগ্রিক পরিস্থিতিতে আমি বলছি না যে আমাদের পরিস্থিতিটা এত খারাপ, কিন্তু এতখানি ভালো সেটাও কি আমরা বলতে পারি? তো এখন তারেক রহমান তার মার সঙ্গে কি সম্পর্ক, এটা নিয়ে বিতর্ক করা কিন্তু আমাদের শোভা পায় না। পিতা মানে সন্তান এবং জননীর সম্পর্ক, এগুলো সকল বিতর্কের ঊর্ধ্বে। তার মায়ের জন্য তার যেই সেটা আমরা যতই বলি সেটা তিনি অনুভব করছেন। এবং সেই ক্ষেত্রে নিশ্চয়ই যদি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে হয়তো সেটা অনেক ভালো হবে, কিন্তু তার সেই রকম ফ্লাই করবার মতো শারীরিক পরিস্থিতি আছে কিনা। আরেকটি কথা হচ্ছে, তফসিল ঘোষণা না দেওয়া পর্যন্ত ওনার আশাটাও তো অনেক একটা সংকটজনক। কোন কি আবার বের করে তাকে কোন দিকে নিয়ে যাওয়া হয়, এইসব বিষয় নিয়ে তো আসলে অনেক বিতর্ক রয়ে গেছে। আসলে আমরা তো বলতে পারি না আসলে পর্দার আড়ালে কি হচ্ছে, আমরা দেখি নাই কিছু। রূপালী বাংলাদেশ কখনো কখনো অনেক কিছু পত্রিকায় বেশ ভালো রিপোর্ট করে, যেমন ধরেন শিরোনামটাই চমৎকার, একটি কাব্যিক, দখলে যায় যায় লেকের প্রাণ। এবং এখানে বলা হচ্ছে রাজধানীর অভিজাত এলাকা গুলশান দৃষ্টিনন্দন বহুতল ভবন, তার নিচে যে লেকটি আছে সেই লেকটি আস্তে আস্তে, ছবিও আছে, লেকটি যে ভরাট হচ্ছে। তো এরকম যদি ভরাট হয় একদম প্রকাশ্য একটা খুব পশ এলাকায়, তাই এটা কি দেখভালের কেউ নেই? আমাদের এই ঢাকা নগরীর অধিকাংশই জলাভূমি এভাবে দখলিত। মানে ঢাকায় তো কোনো খাল নেই এখন আর নাই। আপনার সেই বিখ্যাত সব আমাদের নদীগুলোও তো বুড়িগঙ্গার কি পরিস্থিতি দাঁড়িয়েছে, যেখানে আমরা গুরুত্বপূর্ণ বড় বড় শহরগুলোতে দেখি যে ছোটোখাটো নদীগুলোকে কত সুন্দর করে সাজিয়ে তারা রাখে। তো আমাদের এই জলাভূমি দখল নিয়ে অনেক রকম কথাবার্তা সবসময় হয়েছে। তো প্রত্যাশা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু কোনো রাজনৈতিক সরকার নয় কাজেই, এবং এখানে সৈয়দ রিজওয়ান হাসানের মতো পরিবেশবিদ যুক্ত আছেন এই কাজে, তো আমরা খুব লক্ষ্যযোগ্য কিন্তু কিছু দেখলাম না গত 15 মাসে, যে কতখানি জলাভূমি দখল। অন্তত একটা রিপোর্ট সরকারের পক্ষ থেকে দেওয়া দরকার ছিল, কোনো একটা আহ্বান আসা দরকার ছিল। সেই খড়বড়ি খাড়াবড়ি থরি রয়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে অনেক কথাই তো বলা হয়, বলে অনেকেই, কিন্তু আসলে কার্যকর কি হয় সেটা আমরা জানি না। ভালো থাকবেন। অনেক প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করি। শুরুতেই যেটা বলেছিলাম যে আজকে চ্যানেল আইতে ব্যান্ড ফেস্ট হবে, 12 বছরে 12টি ব্যান্ড এই উৎসবে অংশগ্রহণ করবে এবং চ্যানেল আই সেটা সরাসরি সম্প্রচার করবে বেলা 11:30 থেকে। আপনি টেলিভিশনের পর্দায় চোখ রেখেও অনুষ্ঠানটি দেখতে পারেন, চ্যানেল আইতে এসেও স্টুডিওতে যখন অনুষ্ঠানটি হয় তখনও দেখতে পারেন। একটা আনন্দের খবর দিয়ে, আনন্দ আলো একটি বিশেষ সংখ্যা বের করেছে এই ব্যান্ড ফেস্টকে কেন্দ্র করে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।